আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বায়োকেমিস্ট্রি রিটেন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাররত মেহজাবিন মিম, থার্ড ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আপনারা জানেন যে অ্যাক্সিস মেডিকেল স্কুল বর্তমানে 150-এরও বেশি স্কুল মেডিকেল কলেজের টিচারদের 1500-রও বেশি একাডেমিক, ক্লিনিক্যাল, ক্যারিয়ারের লেকচারের আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রথম প্রফেশনাল এক্সাম অর্থাৎ ফার্স্ট প্রফের স্টুডেন্টদের জন্য আজকের আয়োজন এই অ্যাক্সিস বায়োকেমিস্ট্রি রিটেন সেশন। আশা করি আমরা এই সেশনের মাধ্যমে আপনাদের বায়োকেমিস্ট্রির রিটেনের যে প্রবলেমগুলো হয় সেগুলো সলভ করতে পারবো এবং রিটেন প্রশ্নটা প্রফে কিভাবে লিখবেন বা কিভাবে সেই রিটেনের আনসারটা দিবেন যেটা টিচাররা ভালোভাবে দেখবেন বা যেটাতে ভালো মার্কস পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে বায়োকেমিস্ট্রি রিটেন সেশনের চতুর্থ সেশন, যেখানে আমরা আজকে টপিক পড়াবো যেটা হলো কার্বোহাইড্রেট মেটাবলিজম এবং লিপিড মেটাবলিজম। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোসাররত মেহজাবিন মিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ 2017-18 সেশনের। আমাদের আজকের টপিক আমি ইতিমধ্যেই বলে ফেলেছি, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি রিটেন সেশন হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম এবং লিপিড মেটাবলিজম। আগে যেহেতু আমরা মেটাবলিজম নিয়ে কথা বলবো, মেটাবলিজম শুরু করার আগেই আমরা একটু মেটাবলিজমের ইন্ট্রোডাকশন এবং রেসপিরেটরি চেইনের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দেখে নিই যে সেগুলোর কিভাবে আমরা উত্তর দেব। তো শুরুতে যে প্রশ্নটা সেটা হলো হোয়াট ইজ রেসপিরেটরি চেইন বা রেসপিরেটরি চেইনের যেই সংজ্ঞাটা, এটা কিন্তু অনেক অনেক দেশে অনেক সালেই এসেছে এবং এই সংজ্ঞাটা আপনারা যখন লিখবেন তখন আপনারা পুরোটাই লিখবেন, মানে 1-2 লাইনে না লিখে আপনারা লিখবেন যে ইট ইজ অ্যান অর্গানাইজড functional chain in mitochondria composed of electron carrier molecules which receive reducing equivalents from reduced coenzymes and transport them through the chain in a multi-step process finally to molecular oxygen to form water and ATP. সো আপনাকে এখানে আপনি জাস্ট ইট ইজ এ জাস্ট অর্গানাইজড ফাংশনাল চেইন এইটুকু লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে চেইনটা কি দিয়ে ফর্ম হয়েছে, চেইনটা কোথায় আছে, চেইনটা কি করে, চেইনটা যে রিডিউসড হাইড্রোজেনটা নেয় সেটা কার কাছ থেকে নেয় এবং ফাইনালি সেই চেইনটা থেকে কি তৈরি হয়, মলিকুলার অক্সিজেন টু ফর্ম ওয়াটার অ্যান্ড এটিপি। সো এই পুরোটাই আপনাকে লেখা লাগবে। তারপর যখন আপনার প্রশ্ন আসে ড্র দ্য রেসপিরেটরি চেইন শোয়িং ফর এক্সাম্পল অর দ্য সাইট অফ এটিপি প্রোডাকশন, এখানে আপনার চারটা কম্পার্টমেন্টস আছে, ওই চারটা এক্সাম্পল বলতে না, এখানে অ্যাকচুয়ালি চারটা কম্পার্টমেন্ট বোঝাচ্ছে। সো সেই রেসপিরেটরি চেইনের আপনাকে যে প্রথমে এনএডি, তারপর কমপ্লেক্স ওয়ানে কি থাকে, এফএমএন থাকে, তারপর ওখান থেকে কোএনজাইম কিউতে যায়, তারপর ওখান থেকে ওখানে থাকে কি এফ এর ডি কমপ্লেক্স 2, তারপর ওখান থেকে যে কমপ্লেক্স 3 তে কি থাকে সাইটোক্রোম বি থেকে ইলেকট্রন কোথায় যায়, সাইটোক্রোম সি 1 থেকে সাইটোক্রোম সি, তারপর সাইটোক্রোম A3 মিলে হয় কমপ্লেক্স 4। এই যে একটা চেইন, এই যে একটা থেকে কমপ্লেক্সের কাছ থেকে আরেকটা কমপ্লেক্সে যাচ্ছে, এইটাই হলো আপনার রেসপিরেটরি চেইনের যে ফিগারটা। সো আপনাকে এই ফিগারটা ড্র করতে হবে। যখন এই কোশ্চেনটা আসবে সেখানে আপনার কম্পোনেন্টসটা আপনি করবেন যে কোনটা হাইড্রোজেন ক্যারিয়ার, আপনি আলাদা করে লিখে দিতে পারেন পাশে যে কম্পোনেন্টস অফ রেসপিরেটরি ক্যারিয়ার চেইন, সেখানে আপনি হাইড্রোজেন ক্যারিয়ার দিয়ে এনএডি, এফএডি, এফএমএন এটা দিতে পারেন, ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি1, আর তার সাথে আপনার এনএডি, কোএনজাইম কিউ আর সাইটোক্রোম সি যেগুলো ফ্রিলি ডিফিউজেবল, এই তিনটা আপনি আলাদা করে সাইডে লিখে দিতে পারবেন। তাহলে আপনার রেসপিরেটরি চেইনের এই যে এখানে হলো আপনার আপনি যখন পুরো চেইনটা লিখলেন তখন এই যে এই কোশ্চেনটা যদি আসে যে মেনশনিং দ্য সাইট অফ এটিপি প্রোডাকশন, তাহলে মেনশনিং দ্য সাইট অফ এটিপি প্রোডাকশন, এটিপি কোথায় কোথায় প্রডিউস হচ্ছে, এটিপি একটা প্রডিউস হচ্ছে যখন এফএমএন থেকে কমপ্লেক্স এ তে, মানে কমপ্লেক্স এ তে একটা এটিপি হয়, কমপ্লেক্স এ বা কমপ্লেক্স 1, তারপর আপনার আবার সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি1 এ যখন যায় কমপ্লেক্স 3 তে, সো কমপ্লেক্স 3 তে একটা এটিপি প্রডিউস হয়, আরেকটা হচ্ছে কমপ্লেক্স 4 এ যখন যায় তখন একটা এটিপি প্রডিউস হয়। তাহলে এই যে তিনটা সাইটে হচ্ছে এটিপি প্রডিউস হলো, এটা আপনাকে মেনশন করে দিতে হবে। আপনি হচ্ছে
হচ্ছে ওই যে চার্ট যেটা লিখবেন রেসপিরেটরি চেনের ওই চার্টেও মেনশন করে দিতে পারেন বা মার্ক করে দিতে পারেন। আবার নিচে সাইট অফ এটিপি প্রোডাকশন এটা লিখতে পারেন, সাইট অফ এটিপি প্রোডাকশন এইটা লিখে 1 2 3 করে 3টা সাইট দিয়ে দিতে পারেন। সো এই দুইটা হচ্ছে যে আপনার এই প্রশ্নটা তখন সুন্দর মতো আনসার হয়ে যাবে। তারপর আপনার পরের প্রশ্নটা আমরা চাই যে নেম দ্য হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড এন্ড লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। তাহলে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড কোনটা? হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড হচ্ছে যাদের এনার্জি কন্টেন্ট হচ্ছে মোর দেন 6 কিলো ক্যালোরি পার মোল। সো মোর দেন 6 কিলো ক্যালোরি পার মোল হলো হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড। এরা কি? এডিপি, এটিপি, জিটিপি, জিডিপি, এরা হচ্ছে আহ এরা হলো আপনার হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড। আপনি যদি লো এনার্জিটা যদি পরীক্ষায় আসে তাহলে লো এনার্জিতে কি লিখবেন যে ওদের লেস দেন 6 কিলো ক্যালোরি পার মোল। লেস দেন কে এএমপি, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, এদের একটা করে ফসফেট আছে, এটা হচ্ছে লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। তারপর হাউ এটিপি ইজ জেনারেটেড ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যখন আপনার রিডিউসড কোএনজাইম গুলো একটা থেকে আরেকটাতে যায়, দেন আপনার এটিপি 3টা সাইট হয়, সেই 3টা সাইটে এটিপি সিনথেসিস হয়। কোন 3টা সাইটে সিনথেসিস হয়? একটা হচ্ছে কমপ্লেক্স 1 এ, একটা কমপ্লেক্স 3 তে, আর একটা কমপ্লেক্স 4 এ। তখন আপনাকে এই জায়গায় যেতে হবে যে যেহেতু হাইড্রোজেন অ্যাটম বা ইলেকট্রন গুলো এনার্জি রিচ এবং ওরা যখন ওই চেনের মাধ্যমে যায় তখন ওই চেনের ওই জায়গায় যেখানে এটিপি সিনথেস আছে সেখানে এডিপির সাথে এটিপি যুক্ত হয়ে এটিপির ফসফোরাইলেশন হয়, তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি জেনারেটেড হয়। তারপর কোথায় কোথায় জেনারেটেড হয় এটা আপনি বলে দিতে পারবেন। পরের কোশ্চেনটা হচ্ছে নেম দ্য ইনহিবিটরস অফ রেসপিরেটরি চেন, অর্থাৎ রেসপিরেটরি চেনকে কারা ইনহিবিট করে। তখন আপনি এটা জাস্ট পয়েন্ট করে, এটা খুবই মানে শর্ট একটা কোশ্চেন, শর্ট একটা আনসার হবে পয়েন্ট করে। বারবিচুরেটস, ডাইমার্কাপ্রোল, তারপর ইনহিবিটরস অফ সাইটোক্রোম অক্সিডেজ যেমন হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপর সায়ানাইড, তারপর হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড, এরা হচ্ছে যে আপনার সাইটোক্রোম অক্সিডেজ যে এনজাইমটা তাকে ইনহিবিট করে। তো এই তিনটা বারবিচুরেট, ডাইমার্কাপ্রোল আর হচ্ছে ইনহিবিটরস অফ সাইটোক্রোম অক্সিডেজ যারা হচ্ছে সায়ানাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, এই তিনটার নাম এই 3 প্রকারের ইনহিবিটরটা আপনি নাম লিখে ফেলবেন। তারপর হচ্ছে define biological oxidation and oxidative phosphorylation. So what is biological oxidation and what is oxidative phosphorylation? So oxidative phosphorylation কি? Oxidative phosphorylation is the oxidation of the components of respiratory chain. তাহলে oxidation কার হবে? Components of respiratory chain with simultaneous phosphorylation of ADP to ATP. তাহলে oxidative phosphorylation is the oxidation of the components of respiratory chain with simultaneous production of ADP to ATP. এটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, এটা রেসপিরেটরি চেনে হয় এবং এটা অক্সিজেনের উপস্থিতিতে হয়। সো এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আরেকটা কোশ্চেন কি? বায়োলজিক্যাল অক্সিডেশন। বায়োলজিক্যাল অক্সিডেশন কি? ইট ইজ দ্য অক্সিডেশন অফ বায়োমলিকুলস ইন বায়োলজিক্যাল সিস্টেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এনজাইম এন্ড কোএনজাইম। এটা একটা খুব সিম্পল একটা ডেফিনিশন। অক্সিডেশন অফ বায়োমলিকুলস হচ্ছে যে ইন বায়োলজিক্যাল সিস্টেম কার মাধ্যমে? এনজাইমের, কোএনজাইমের মাধ্যমে। তারপর আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে আপনার ইন্ট্রোডাকশন থেকে। সেটার একটা হচ্ছে যে নেম দ্য মেটাবলিক পাথওয়েজ ইন মাইটোকন্ড্রিয়া। তার মানে মাইটোকন্ড্রিয়াতে কোন কোন মেটাবলিক পাথওয়েজ গুলো হয়। তো এটা আপনি জাস্ট নরমালি হচ্ছে 1 2 3 4 দিয়ে লিখে ফেলতে পারেন। তাহলে কোন কোন হয় মাইটোকন্ড্রিয়াতে বলেন তো? টিসিএ সাইকেল হয়, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড হয়, রেসপিরেটরি চেইন, কিটোজেনেসিস, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, আর কার্বক্সিলেশন টু পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এই যে এই 7টা হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়াতে হয়। এর সাথে আরো মাইটোকন্ড্রিয়াতে কিন্তু কিছু কিছু আছে যারা হচ্ছে বোথ মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজমে হয়, বুঝতে পারছেন? ওটাও যদি আপনি চান যে নিচে লিখতে পারেন যে এই 7টা তো মাইটোকন্ড্রিয়াতে হয় আর বোথ মাইটোকন্ড্রিয়া সাইটোসলে হয় হচ্ছে ইউরিয়া সাইকেল, গ্লুকোনিওজেনেসিস আর হিম সিনথেসিস। এটা আপনি চাইলে লিখতেও পারেন ইফ ইউ হ্যাভ টাইম। আর আপনি যদি স্কিপ করতে চান there is no problem, আপনি স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে নেম দ্য মেটাবলিক পাথওয়েজ অকারিং ইন সাইটোসল।
সাইটোসলে কি কোনগুলো, মানে সাইটোসল বা সাইটোপ্লাজমে কোনগুলো হয়? আপনার হচ্ছে গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, সিনথেসিস অফ টিএজি, তারপর লিপোলাইসিস, তারপর হচ্ছে সিনথেসিস অফ কোলেস্টেরল, লিপোপ্রোটিন মেটাবলিজম, ট্রান্সঅ্যামাইনেশন, এগুলো সব হয় সাইটোসলে। এখানে আপনি চাইলে ওই যে ওই তিনটা, যেটা দুইটাতেই হয়, বোথ যেমন ইউরিয়া সাইকেল হিম সিনথেসিস, আর একটা কি ছিল, গ্লুকোনিওজেনেসিস, এইটা যেহেতু বোথটাতেই হয়, আপনি চাইলে এটা লিখতেও পারেন, নাও পারেন। তারপর নেম দ্য মেটাবলিক সাইকেলস অকার ইন দ্য বডি। এখানে আপনার বইয়ে না খুব সুন্দর করে একটা বক্স করে দেওয়া আছে যে আপনার কোন অর্গানে কি কি হয়, যেমন লিভারে হয় হচ্ছে আপনার কোন কোন মেটাবলিক সাইকেল, গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল, এইচএমপি শান্ট, গ্লুকোনিওজেনেসিস। ব্রেনে হয় গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল। হার্টে হয় টিসিএস সাইকেল। অ্যাডিপোজ টিস্যুতে হয় লাইপোজেনেসিস, টিএজি। মাসলে হয় গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল, বিটা অক্সিডেশন। কিডনিতে হয় গ্লুকোনিওজেনেসিস। আরবিসিতে হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট। সো আপনি বা বডিতে যেহেতু বলেছে, আপনি অর্গান ওয়াইজ এভাবে আপনি যে মেটাবলিক পাথওয়েজ গুলো হয় সেটা লিখতে পারেন। তারপর হচ্ছে ডায়াগ্রামেটিক্যালি শো দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেম এটাই হচ্ছে রেসপিরেটরি চেন, এটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আপনি রেসপিরেটরি চেনের যে ডায়াগ্রামটা এঁকেছিলেন, মানে আমি একটু আগে বললাম ওই আগের কোশ্চেনে, সেটাই এখানে হবে। শো দ্য কম্পোনেন্টস অ্যারেঞ্জমেন্ট সাইটস অফ এটিপি সিনথেসিস অফ রেসপিরেটরি চেন ইন ফ্লো চার্ট। এইটা আর এইটা সেম কোশ্চেন। ওকে। সো পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। তাহলে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম কোনটা? তাহলে আমাদের আমরা ইন্ট্রোডাকশনে গেছি মেটাবলিজমের সংজ্ঞায়, দেখেন এটা হচ্ছে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম হলো সেকেন্ডারি মেটাবলিজমটা। তাহলে সেকেন্ডারি মেটাবলিজম, তাহলে এখানে কি হবে? ইন্টারমিডিয়েট মেটাবলিজম হচ্ছে যে এন্ড প্রোডাক্টস অফ প্রাইমারি মেটাবলিজম আন্ডারগো ভ্যারাইটিস অফ ক্যাটাবলিক অ্যান্ড অ্যানাবলিক অ্যাক্টিভিটিস within the cell in an attempt to synthesize different biomolecules through synthetic processes and to generate ATP, a reduced coenzyme in through oxidative process। মানে হচ্ছে আপনার it includes all anabolic process plus second and third phase of catabolism। তাহলে আপনার যে ফার্স্ট ফেজে অফ মেটাবলিজমে যে এন্ড প্রোডাক্ট গুলো তৈরি হলো ডাইজেশন অ্যাবসর্পশনের মাধ্যমে, তারপর সেগুলো সব অ্যানাবলিজম এবং সেকেন্ড ও থার্ড ফেজ অফ মেটাবলিজম নিয়ে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম হয়, যেখানে তারা ভ্যারিয়াস প্রসেসের মাধ্যমে যে এটিপি এবং রিডিউসড কোএনজাইম তৈরি করে। সো দ্যাটস কল্ড ইন্টারমিডিয়েট মেটাবলিজম। তারপরের কোশ্চেনে আমরা আসি। তারপরে কি আসছে দেখি তো, নেম দ্য মেটাবলিক পাথওয়েজ ইন আরবিসি উইথ দেয়ার ইম্পর্টেন্স। তাহলে আরবিসি তে কোন কোন মেটাবলিক পাথওয়েজ আছে আমি একটু আগে বললাম আপনাকে। একটা ছিল আরবিসি তে আপনার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, আর একটা ছিল কি, এইচএমপি শান্ট, রাইট? সো আপনার ওই দুইটার এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস আর এইচএমপি শান্ট দুইটা আরবিসি তে আসছে, তাই আপনাকে এই দুইটার ইম্পর্টেন্স বলে দিতে হবে। তাহলে এইচএমপি শান্টের ইম্পর্টেন্স কি? এইচএমপি শান্টের ইম্পর্টেন্স হচ্ছে এরা হচ্ছে provides ribose sugar for synthesis of nucleotide nucleic acid। এরা provides NADP2H, ওটা হচ্ছে synthesis of fatty acid হেল্প করে, detoxifying function, prevent hemolysis, facilitate superoxide and free radical production, তারপর help in reduction of hydrogen peroxide and help in synthesis of nitric oxide and endothelial derived relaxing factor। আর it is an alternative pathway for glucose oxidation। এটা আপনি লিখবেন ইম্পর্টেন্স অফ এইচএমপি শান্ট লিখবেন যখন। আর আপনি যখন ইম্পর্টেন্স অফ কি লিখবেন, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স কি ছিল? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে যে ওর এটা হচ্ছে যে আপনার গ্লুকোজ ইজ দ্য অনলি ফুয়েল দ্যাট ক্যান বি অক্সিডাইজ টু সাম এক্সটেন্ট ইন অ্যানারোবিক কন্ডিশন। সেটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তারপর এরা হচ্ছে 2 ATP দেয়, যেটা হচ্ছে এভরি সেলের জন্য ইম্পর্টেন্ট টু মিট দেয়ার বেসিক নিডস। এই জন্য এরা হচ্ছে বেসিক এনার্জি নিডকে মিট করতে পারে। সেজন্য যদি আপনার কোনো কিছু না হয়, তাও অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে সেলটা বেঁচে থাকতে পারে। তারপর দ্য টিস্যু which is predominantly uses glucose as metabolic fuel, যেমন স্কেলেটাল মাসল। এরা হচ্ছে যে অ্যানোক্সিক এপিসোড মানে কি, যেখানে অক্সিজেন নাই। অক্সিজেন না থাকলেও এরা বেঁচে থাকতে পারে যদি গ্লুকোজের সাপ্লাই থাকে, তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে কিছু কিছু টিস্যু আছে যারা হচ্ছে অ্যানারোবিক পারফরমেন্সের জন্য অ্যাডাপ্টেড হয়ে যায়। তো যেমন তখন
এবং সে সময় তারা ফ্যাটি অ্যাসিড বা অন্য কিছুর ক্ষেত্রে যে এটিপি জেনারেট করতে পারে না। সো যেমন কার্ডিয়াক মাসল প্রথমে প্রিডমিনেন্টলি ফ্যাটি অ্যাসিডকে করে, কিন্তু অ্যানোক্সিক এপিসোডে এরা সাস্টেন করতে পারে না, তখন তাদেরকে গ্লুকোজ লাগে, তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে তাদেরকে হেল্প করতে পারে। তো আপনি এভাবে করে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স লিখতে পারেন, আর সেই সাথে এইচএমপি শার্টের ইম্পর্টেন্স লিখতে পারেন। দেন আসবে শর্ট নোট অন রেসপিরেটরি চেইন। রেসপিরেটরি চেইনের শর্ট নোটে আপনি কি লিখবেন? রেসপিরেটরি চেইনের কাকে বলে সংজ্ঞাটা লেখার পর আপনার কম্পোনেন্টস গুলো লিখতে পারেন, কমপ্লেক্স গুলো লিখতে পারেন, তারপর হচ্ছে যে সাইট অফ এটিপি জেনারেশন লিখতে পারেন, তারপর ফ্লো চার্টটা লিখতে পারেন। আপনি যদি আরো কিছু লিখতে চান আপনি চাইলে হচ্ছে স্যালাইন ফিচারটা লিখতে পারেন, যেমন সাবস্ট্রেট হচ্ছে রিডিউস কোএনজাইম, প্রোডাক্ট হচ্ছে এটিপি এন্ড ওয়াটার, সাইট হচ্ছে অল মাইটোকন্ড্রিয়া কন্টেনিং সেল, কম্পার্টমেন্ট হচ্ছে ইনার সারফেস অফ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তারপর নেচার ক্যাটাবলিক, রেট লিমিটিং এনজাইম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, এটিপি সিনথেসিস, তারপর এটিপি প্রোডাকশন হচ্ছে 3 এটিপি পার NADH2 আর 2 এটিপি পার FAD2H, আর পারপাস হচ্ছে অক্সিডেশন অফ রিডিউস কোএনজাইম এন্ড প্রোডাকশন অফ এটিপি। আপনি এটা লিখে লাস্টে ইম্পর্টেন্সটা লিখতে পারেন আর ইনহিবিটরসটা লিখতে পারেন। তাহলে আপনার শর্ট নোটে কি হলো? শর্ট নোট আপনি আমি আমার গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন শর্ট নোট লিখবেন খাতায়, ফার্স্টে উপরে লিখবেন শর্ট নোট অফ, তারপর যেটা শর্ট নোট লিখবেন সেটা, তারপর আপনার ডেফিনেশন, তারপর আপনি কম্পোনেন্টস, তারপর স্যালাইন ফিচার্স, দেন আপনি ডায়াগ্রামটা দিলেন, ডায়াগ্রামটা দেওয়ার পর নিচে আপনি ইম্পর্টেন্স দিলেন, ইনহিবিটরস দিলেন, আপনার সুন্দর করে রেসপিরেটরি চেনের শর্ট নোটটা হয়ে যাবে। তারপর আরেকটা শর্ট নোট লিখতে বলছে বায়োলজিক্যাল অক্সিডেশন। বায়োলজিক অক্সিডেশনের শর্ট নোটেও আপনি সেম কাজ করবেন, আপনি ফার্স্টে ডেফিনেশন দিবেন, ডেফিনেশন দেওয়ার পর আপনি হচ্ছে যে কোন কোন এনজাইম অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল অক্সিডেশন করে সেই এনজাইমগুলোর নাম দিলেন, তারপর আপনি প্রিন্সিপাল দিতে পারেন, প্রিন্সিপাল দিলেও দিতে পারেন, তারপর আপনি হচ্ছে যে তিনটা মেকানিজম একটা আছে, একটা হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ ইলেকট্রন আর রিমুভাল অফ হাইড্রোজেন, এটা দিয়ে লাস্টে ফাইনালি আপনি ইম্পর্টেন্ট পারপাস যেটা দিতে পারেন, যে জেনারেট এনার্জি ফ্রম এটিপি বা মেটাবলিক ফুয়েলস থেকে এনার্জি তৈরি করাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশনের কাজ বা ইম্পর্টেন্স। তো এটা লিখলেই হবে। তাহলে এইভাবে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট থেকে সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাড্রেস করা হয়ে গেল। এবার আমরা দেখব কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমরা হচ্ছে যে চলে যাই, ওখানে আমাদের কি কি কোশ্চেন আছে এবং কি কি হচ্ছে আনসার করা লাগবে। সো কার্বোহাইড্রেট মেটাবলিজমে ফার্স্টে আছে যে পাথওয়েজ কোনগুলো, হোয়াট আর দ্য পাথওয়েজ। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কত ধরনের পাথওয়েজ আছে? একটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়েজ আর একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়েজ। অ্যানাবলিক কোনগুলো? এই যে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস, এই তিনটা হচ্ছে অ্যানাবলিক, যেহেতু এটা তৈরি করছে। আর ক্যাটাবলিক কোনগুলো? যেগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, তারপর এইচএমপি শান্ট, তারপর হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, তারপর টিসিএ সাইকেল, এগুলো হচ্ছে ক্যাটাবলিক। সো আপনি সুন্দর করে দেখেন এই কোশ্চেনের আনসারও সেম। সো পাথওয়েজ কোনটা কোনটা অ্যানাবলিক ক্যাটাবলিক দিয়ে ভাগ করে সব হলো একটা করে পয়েন্ট করে আপনি লিখে দিতে পারবেন। তারপর হচ্ছে ডিফাইন গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের ডেফিনেশনটা কি হবে? গ্লাইকোলাইসিসের ডেফিনেশন হচ্ছে আপনার যে ইট ইজ দ্য আপনার হচ্ছে যে গ্লুকোজ, ইট ইজ দ্য cycle, it is the glucose no, sorry, it is the anabolic catabolic process of carbohydrate where glucose by various types of steps and enzyme is oxidized to pyruvic acid, or the transform to pyruvic acid, and be ready for the ফার্দার প্রসেসিং অর টু গো টু টিসিএ সাইকেল। মানে গ্লুকোজের ক্যাটাবলিক প্রসেস, যেখানে গ্লুকোজ ভ্যারিয়াস স্টেপ ফলো করে এবং ফাইনালি সে হচ্ছে টিসিএ সাইকেলের জন্য রেডি হয় এবং পাইরুভিক অ্যাসিড তৈরি করে। সো এটাকে আপনি যদি সাদায় গুছায় লেখেন এনাফ। দেন তারপর ক্লাসিফাই কি করবেন? ক্লাসিফাই দুইটা, একটা অ্যানারোবিক আর অ্যারোবিক গ্লাইকোলাইসিস। তারপর গ্লাইকোলাইসিসের পার্টওয়েকে যদি আপনি ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে চান, তখন আপনার ওই যে হচ্ছে যে গ্লাইকোলাইটিক পাথওয়ে শুরু থেকে লিখতে হবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, দেন ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তারপর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, গ্লিসারালডিহাইড 2, গ্লিসারালডিহাইড 1,3 বিস ফসফেট, গ্লিসারালডিহাইড, দেন ফসফোইনল পাইরুভেট, সবার শেষে পাইরুভেট। এই লাইন ধরে যে এটা ফ্লো চার্টটা এটা আপনাকে লিখে দিতে হবে। তারপর স্টেট দ্য ইরিভার্সিবল
স্টেপস ইন গ্লাইকোলাইসিস আর আচ্ছা স্টেপ ইরিভার্সিবল স্টেপ কি? ইরিভার্সিবল স্টেপ হচ্ছে যেগুলো আর কখনো মানে কিছু কিছু আছে রিভার্সিবল স্টেপ যারা হচ্ছে ব্যাক করবে, মানে আপনার সেম হলো ওরা হচ্ছে দুই পাশেই সেম। তো এরা হচ্ছে যে আপনার এদিক থেকে আবার এদিকে যাবে, এদিক থেকে আবার এদিকে যাবে, কিন্তু কিছু কিছু ইরিভার্সিবল স্টেপ আছে যারা হচ্ছে যখন তৈরি হয়ে যাবে তখন সে আর পেছনে যেতে পারবে না। যেমন কি, যেমন একটা হচ্ছে যে গ্লুকোজ সিক্স ফসফেট। গ্লুকোজ যদি যখন গ্লুকোজ সিক্স ফসফেট হয়ে যাবে তখন গ্লুকোজ সিক্স ফসফেট কিন্তু ইজিলি গ্লুকোজ হইতে পারবে না। সো দিস ইজ আ ইরিভার্সিবল স্টেপ। তারপর আপনার হচ্ছে ইরিভার্সিবল স্টেপ আছে আপনার ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট, মানে ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট হওয়া। এটা হচ্ছে আপনার ইরিভার্সিবল স্টেপ, কারণ ফ্রুক্টোজ আবার যেতে পারবে না হলো সাথে সাথে ওয়ান সিক্স বিস ফসফেটটা আবার ফ্রুক্টোজ ফসফেট হতে পারবে না। আরেকটা ইরিভার্সিবল স্টেট আছে, সেটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট পাইরুভেট তৈরি করা। এটাও একটা ইরিভার্সিবল স্টেপ, এখানে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট হবে, পাইরুভেট কিন্তু আবার ফসফোইনল পাইরুভেট তৈরি হতে পারবে না। তো এই তিনটা হচ্ছে আপনার ইরিভার্সিবল স্টেপ। তারপর হচ্ছে আপনার এই যে গ্লাইকোলাইসিস, হ্যাঁ আমি তো শুরুতে যেটা বললাম এটা অ্যারোবিক ছিল, আর অ্যানারোবিক কি? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আপনার যদি ফ্লো চার্ট দেখাইতে হয় তাহলে আপনার জাস্ট যেখানে হচ্ছে যে আপনার শেষে যে ওই হলো পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি করবে। সো আপনার যখন ফাইনালি যে অ্যারোবিক অ্যারোবিক অ্যানারোবিক স্টেপ জাস্ট লাস্টে যে ওটা পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি করবে। তারপর আমরা দেখি ইম্পর্টেন্স অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আমি একটু আগে আপনাদের যে তিনটা ইম্পর্টেন্ট বললাম যে টিস্যুতে এটা ইম্পর্টেন্ট বেসিক এনার্জি নিডের জন্য, তারপর যেসব সেল হচ্ছে আপনার করতে পারে না অক্সিজেন ছাড়া অ্যানারোবিক এপিসোড বাঁচতে পারে না, এবং যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড কে এনার্জি হিসেবে ইউজ করে, তাই সেরকম যেরকম কার্ডিয়াক মাসল তাদের ক্ষেত্রে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা অনেক ইম্পর্টেন্ট। তারপর স্কেলিটাল মাসল যারা অ্যাকচুয়ালি যাদের প্রিডমিনেন্টলি যাদের গ্লুকোজ হচ্ছে তাদের এনার্জির সাপ্লাই, তাদের ক্ষেত্রে যদি অ্যানোক্সিক এপিসোড হয় অর্থাৎ হঠাৎ করে অক্সিজেন কমে যায় তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তার মাধ্যমে তারা বেঁচে থাকে। সো এই কোশ্চেন আনসার হয়ে গিয়েছে, আমরা আগে আরেকবার ক্লিয়ার করে বলেছি। দেন হাউ গ্লাইকোলাইসিস ক্যান বি ইনহিবিটেড ইন ভিভো আর ইন ভিট্রো। তো গ্লাইকোলাইসিসকে আবার ইনহিবিট করা যায়। আপনি যদি ভিট্রোতে থাকেন তাহলে ভিট্রোতে কি হয়, ইন ভিট্রোতে আপনি হচ্ছে ফ্লোরাইডের মাধ্যমে ইনহিবিট করতে পারবেন। ফ্লোরাইড কি করে? ফ্লোরাইড হচ্ছে ইনহিবিটস দ্য এনজাইম, এই এনজাইমটার নাম হচ্ছে ইনোলেজ। ইনোলেজ এনজাইমকে যখন ইনহিবিট করে তখন ব্লাডে যে গ্লুকোজ এস্টিমেশন থাকে, ওই ব্লাড ইজ ড্রন ইন ফ্লোরাইড কন্টেনিং টিউব সো দ্যাট ব্লাড গ্লুকোজ ডাজ নট ডিক্রিজ ডিউ টু ইটস অক্সিডেশন ব্লাড সেল। তখন যখন ব্লাড গ্লুকোজ এস্টিমেশন ব্লাড হচ্ছে ফ্লোরাইড কন্টেনিং টিউব দিয়ে ড্র করে নেয় তখন ব্লাড গ্লুকোজ হচ্ছে অক্সিডেশন আর হয় না। আর আরেকটা হচ্ছে আপনার ইনহিবিট করা হয়, সেটা হচ্ছে আয়োডো অ্যাসিটেট। আয়োডো অ্যাসিটেট কি করে? ইনক্রিজ এটিপি আর ইনক্রিজ সাইট্রেট কনসেন্ট্রেশন, এগুলো যখন বাড়ায় দেয় তখন গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করা যায়। তারপর হলো কি দেখায়? টিসিএ সাইকেল। টিসিএ সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল ইজ অ্যান অ্যাম্ফিবলিক পাথওয়ে। আর একটা হচ্ছে কমন মেটাবলিক পাথওয়ে। এই দুইটা কোয়েশ্চেন না খুবই কমন এবং এটা প্রায়ই আসে, মানে আপনার 2 মার্কের জন্য হোক 1 মার্কের জন্য হোক সাথে করে হোক সাইডে করে হোক আসেই। সো একটা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। অ্যাম্ফিবলিক মানে কি? বোথ অ্যানাবলিক অ্যান্ড ক্যাটাবলিক। ওকে, সো এই জন্য এটার নাম হচ্ছে অ্যাম্ফিবলিক। তাহলে এখানে কি হয়? এই টিসিএ সাইকেলে কি প্রডিউস হয়? অ্যাকচুয়ালি এখানে অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজড হয়ে এটিপি এন্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। তার মানে অ্যাসিটাইল কোয়ের ক্যাটাবলিজম হলো না, অ্যাসিটাইল কোয়ে ভেঙে এটিপি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। আবার টিসিএ সাইকেল অ্যানাবলিক কেন? কারণ টিসিএ সাইকেলে হচ্ছে আপনার সাইট্রেট তৈরি হয়, যে সাইট্রেট অ্যাকচুয়ালি সিনথেসিস করে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, স্টেরয়েড। টিসিএ সাইকেলে কিন্তু আলফা কিটো গ্লুটারেট তৈরি হয় যেটা অ্যাকচুয়ালি গ্লুটামেট এবং গ্লুটামিনকে তৈরি করে। টিসিএ সাইকেলে সাকসিনাইল কোয়ে তৈরি হয় যেটা পরফাইরিন আর হিম সিনথেসিসে হেল্প করে। টিসিএ সাইকেলে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, এরা কি করে? সিনথেসিস অফ অ্যাসপারটেট অ্যান্ড অ্যাসপারেজিন। আর ফাইনালি ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল ইউজড হয় কোথায়? গ্লুকোনিওজেনেসিসে।
সো এই যে সবগুলো টিসিএস সাইকেলের ভেতরে যে ইন্টারমিডিয়েটস গুলো আছে এগুলো সব অ্যানাবলিজম প্রক্রিয়া ইউজ হচ্ছে। দ্যাটস ওয়াই টিসিএস সাইকেল ইজ কল্ড অ্যাম্ফিবলিক পাথওয়ে, বোথ অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম। আর আপনার যদি আপনি বলেন কমন মেটাবলিক পাথওয়ে, মানে হোয়াই ইট ইজ কল্ড কমন মেটাবলিক পাথওয়ে, বিকজ আপনি নর্মালি জানেন হচ্ছে কার্বোহাইড্রেট গ্লুকোজ, গ্লুকোজ থেকে কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট গ্লুকোজ, সেটা পাইরুভেট হয়ে টিসিএস সাইকেল হয়ে বের হয়ে যাবে। ফ্যাটি অ্যাসিডের এন্ড প্রোডাক্ট কি? ফ্যাটি অ্যাসিড বলছি, ফ্যাটের এন্ড প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লিসারলটা কি হয় অ্যাকচুয়ালি? গ্লিসারল অ্যাকচুয়ালি পাইরুভেট হয় এবং পাইরুভেট আবার অ্যাসিটাইল কোয়েছে টিসিএস সাইকেল হয়ে বের হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ফ্যাটি অ্যাসিডের যে ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি এন্ড প্রোডাক্ট কিসে ক্যাটাবলিজড হয়? অ্যাসিটাইল কোয়ে, এবং অ্যাসিটাইল কোয়েও কিন্তু টিসিএস সাইকেলের মাধ্যমে ক্যাটাবলাইজড হয়েছে। আবার প্রোটিনে যখন আপনার প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি হয়? এই অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যাকচুয়ালি যেটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড সেটা পাইরুভেট হয়, আর যেটা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড সেটা অ্যাসিটাইল কোয়ে হয়। যে দুইজনই অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে ক্যাটাবলাইজড হয়ে বের হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটারই তিনটারই হচ্ছে মেটাবলিক পাথওয়ে টিসিএস সাইকেলের মাধ্যমে যায়। সো টিসিএস সাইকেল ক্যান বি কল্ড অ্যাজ কমন মেটাবলিক পাথওয়ে। আই হোপ আপনারা এটা খুব সুন্দর করে লিখতে পারবেন, কারণ প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা সবসময় আসে। তো আপনারা যদি এই কয়েকটা পয়েন্ট করে করে লিখতে পারেন, সো দিস উইল বি ভেরি গুড। তারপর শো দ্য টিসিএস সাইকেল ইন ফ্লো চার্ট উইথ দ্য সাইডস অফ এনার্জি জেনারেশন। তাহলে টিসিএস সাইকেলকে ফ্লো চার্টে কিভাবে দেখাবেন? আপনার ওই যে একদম হলো 1 2 3 মানে হচ্ছে একদম শুরু থেকে শুরু করবেন, যে পাইরুভেট হলো, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হলো, অ্যাসিটাইল তারপর ওখান থেকে অক্সালো অ্যাসিটেট হলো, সাইট্রেট, ম্যালেট, পিউমারেট, সাকসিনেট, তারপর হচ্ছে যে এই যে পুরো চক্রটা ঘুরলো, এইটা হলো টিসিএস সাইকেল। এখানে আপনি দেখাবেন কোথায় কোথায় এটিপি সিনথেসিস হয়, ওই যে যেখানে NADH2 তৈরি হচ্ছে ওখানে এনার্জি সিনথেসিস হচ্ছে, তারপর আরেক জায়গায় FADH2 তৈরি হচ্ছে ওখানে এনার্জি সিনথেসিস হচ্ছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় এনার্জি জেনারেশনটা আপনাকে মার্ক করে দিতে হবে। সো এভাবে টিসিএস সাইকেলের ফ্লো চার্টটাই কি এনার্জি জেনারেশন মার্ক করলেই হবে। তারপরে একটা কোশ্চেন আছে যে রাইট দ্য এনার্জেটিক 1 mole গ্লুকোজ অক্সিডেশন ইন টেবুলেটেড ফর্ম, বা ক্যালকুলেট এটিপি বা হাউ মাচ এটিপি 1 mole গ্লুকোজ থেকে। তার মানে আপনাকে ফুল ক্যালকুলেশনটা দিতে হবে যে 1 mole গ্লুকোজ থেকে কতখানি এটিপি তৈরি হচ্ছে। দেখেন তো আপনি, প্রথমে গ্লাইকোলাইসিস হলো, গ্লাইকোলাইসিসে 1 mole গ্লুকোজ থেকে 8 এটিপি তৈরি হয়েছে, কারণ একটা হচ্ছে দুইটা NADH2 তৈরি হয়েছে 3 দুগুণা 6, আর দুইটা এটিপি 8 এটিপি। তারপর হলো কনভার্সন টু পাইরুভেট অ্যাসিড, পাইরুভেট থেকে অ্যাসিটাইল করে সেখানে দুইটা NADH2 তৈরি হয়েছে, সেখানেও 3 দুগুণা 6। আর ফাইনালি টিসিএস সাইকেলের টোটালি হচ্ছে যে আপনার NADH2 তৈরি হচ্ছে দুইটা দুইটা 6টা, 6 4 6 3 6 18টা, আর FADH2 তৈরি হচ্ছে দুইটা, তাহলে 2 দুগুণা 4টা, আর এটিপি তৈরি হচ্ছে দুইটা। সো টোটালি টিসি সাইকেলে তৈরি হচ্ছে 24টা। তাহলে হোল মোট একটা গ্লুকোজ যদি মেটাবলিজমে যায় এক অণু গ্লুকোজ, তাহলে তার থেকে কয়টা এটিপি তৈরি হবে? 1 মোল গ্লুকোজের জন্য তাহলে সেখানে তৈরি হবে 38টা এটিপি। সো মোটামুটি আপনার এখানে হচ্ছে আপনি এটা হলো টোটাল কাউন্ট আপনার, আর এখানে শুধু টিসিএস সাইকেলের ক্ষেত্রে বলছে শুধু টিসিএস সাইকেলে হবে 24 এটিপি। তাহলে আপনি যখন এটা লিখবেন তখন আপনি সবগুলো লিখবেন, NADH2 কত গুণ করে, FADH2 গুণ করে, এভাবে করে আপনি তারপর GTP গুণ করে, এভাবে করে আপনি গুণ করে করে মেইন এটিপি বের করে টোটাল যোগটা করে দেবেন। তখন যখন সুন্দর করে ম্যাথ ক্যালকুলেশন করে দেখালে টিচাররা অনেক খুশি হবে এবং ইমপ্রেসড হয়ে যাবে। তারপর আমরা দেখি আর কি আছে, হোয়াট আর দ্য সোর্সেস অ্যান্ড ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে ইন দ্য বডি। তাহলে বডিতে অ্যাসিটাইল কোয়ের সোর্স কি, ফেট কি, দেখা যাক। সোর্স কি? অ্যাসিটাইল কোয়ে হচ্ছে ফার্স্টে অক্সিডেশন অফ গ্লুকোজ বা গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে যে গ্লুকোজের অক্সিডেশন হচ্ছে তার মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে আসতেছে। তারপর অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড বাই বিটা অক্সিডেশন, বিটা অক্সিডেশনে ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনেও হচ্ছে আপনার অ্যাসিটাইল কোয়ে আসতেছে। তারপর কোথা থেকে আসছে অ্যাসিটাইল কোয়ে? দেখা যাচ্ছে অক্সিডেশন অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের যে অক্সিডেশন হচ্ছে সেখানেও অ্যাসিটাইল কোয়ে আসছে।
তারপর ডিগ্রেডেশন অফ কিটোন বডিজ ডিগ্রেডেশন আর অক্সিডেশন অফ ইথানল, এই পাঁচটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সোর্স। আর মেটাবলিক ফেটস কি, অ্যাসিটাইল কোয়ের মেটাবলিক ফেটস হচ্ছে অক্সিডেশন টিসিএ সাইকেলে যাবে। সো টিসিএ সাইকেল হচ্ছে ফার্স্ট, তারপর আপনি দিতে পারেন সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, সিনথেসিস অফ কোলেস্টেরল, সিনথেসিস অফ কিটোন বডি, ডোনেশন অফ অ্যাসিটাইল গ্রুপ ফর সিনথেসিস অফ অ্যাসিটাইল কোলিন। এই কয়েকটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনের আপনার মেটাবলিক ফেটস। তারপর হাউ পাইরুভেট ইজ কনভার্টেড টু অ্যাসিটাইল কোলিন। পাইরুভেট কোথায় কনভার্সন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে। ওখানে হচ্ছে এটা আপনার যখন পাইরুভেট তৈরি হলো গ্লাইকোলাইসিসে, তখন সেটা অ্যাসিটাইল কোয়েতে অক্সিডাইজড হবে, এর মাধ্যমে এনএডি থেকে এনএডিএইচ2 তৈরি হবে, এনার্জি প্রডিউস হবে। এইটা আপনি ওখানে লিখে দিলেন। হোয়াট আর দ্য সোর্সেস এন্ড ফেটস অফ পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট ইন বডি। পাইরুভেটটা কোথায় তৈরি হলো, গ্লাইকোলাইসিসে। সো অবভিয়াসলি ফার্স্ট সোর্স কি, গ্লুকোজের অক্সিডেশন বা গ্লাইকোলাইসিস। তারপর সেকেন্ড সোর্স হবে ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন, থার্ড সোর্স হবে অ্যালানিন ডিঅ্যামিনেশন, ফোর্থ সোর্স হচ্ছে ক্যাটাবলিজম অফ সাম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে পাইরুভেট তৈরি হয়। সো এটা হচ্ছে পাইরুভেটের সোর্স। আর ফেট কি, ল্যাকটেটে কনভার্ট হয়ে যেতে পারে, ওই যে বললাম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ল্যাকটেটে কনভার্ট হয়ে যেতে পারে। সিনথেসিস অফ অ্যালানিন, অ্যালানিন তৈরি করে, অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড। অক্সিডেশন টু অ্যাসিটাইল কোয়ের অক্সিডেশন হতে পারে, সিনথেসিস অফ গ্লুকোজ হতে পারে, কনভার্সন টু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যেতে পারে। এগুলো অল আর দ্য ফেটস অফ পাইরুভিক অ্যাসিড। দেন আমরা পরের কোশ্চেন আসি, ডিফাইন এইচএমপি শান্ট। এইচএমপি শান্টের ইম্পর্টেন্স অলরেডি মনে হয় আমি বলে ফেলেছিলাম, যে আরবিসিতে কি হয় ওই প্রশ্নটাতে। তাহলে এর এইচএমপি শান্ট বা হেক্সোস মনোফসফেট শান্ট, এটার ডেফিনেশন কি হবে, যে গ্লুকোজ 6-phosphate is oxidized to produce ribose sugar and NADPH। যেটা হয় সেটা হচ্ছে আপনার এইচএমপি শান্ট। তখন এটার আরেকটা নাম হচ্ছে হেক্সোস মনোফসফেট শান্ট বলা হয়। ঠিক আছে, এটার ইম্পর্টেন্স কি, ওই যে আমি একবার বললাম, আরেকবার বলে ফেলি, যে রাইবোজ সুগার দেয় সিনথেসিস অফ নিউক্লিওটাইড এন্ড নিউক্লিক অ্যাসিড। তারপর এটা হচ্ছে রিডাকটিভ সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড, কোলেস্টেরলতে হেল্প করে, লিভারের ডিটক্সিফিকেশন ফাংশনে হেল্প করে, হিমোলাইসিসকে প্রিভেন্ট করে, ফ্যাসিলেট সুপার অক্সাইড আর ফ্রি রেডিক্যালকে হচ্ছে আপনার ফ্যাসিলেট করতে হেল্প করে, তারপর রিডাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইডে হেল্প করে, আর সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড আর এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর। আর এটা আরেকটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে অফ গ্লুকোজ অক্সিডেশন। সো এটা হলো আপনার এইচএমপি শান্টের ইম্পর্টেন্স। এবার আমরা দেখি আর কি কি কোয়েশ্চেন আছে। আর আছে ডিফাইন গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কোনটা, গ্লুকোনিওজেনেসিস হচ্ছে অন্য কিছু থেকে গ্লুকোজ তৈরি করা। আমি এভাবে মনে রাখতাম যে গ্লুকোনিওজেনেসিস কোনটা, নিও যেখানে থাকে তার মানে অন্য কিছু থেকে গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ হচ্ছে না। সো আপনার গ্লুকোনিওজেনেসিসের ডেফিনেশন কি, তাহলে গ্লুকোনিওজেনেসিসের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য process by which glucose is produced from amino acid, pyruvate, lactate or intermediates of টিসিএ সাইকেল। এই প্রসেসের মাধ্যমে গ্লুকোজ হচ্ছে ওদের মাধ্যমে তৈরি হয়। তারপরে এটা সাবস্ট্রেট কি, সেম সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, পাইরুভেট, তাহলে পাইরুভেট, ল্যাকটেট আর ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। সো গ্লুকোনিওজেনেসিস এর ইম্পর্টেন্স কি, গ্লুকোনিওজেনেসিস এর ইম্পর্টেন্স হচ্ছে আপনার নর্মাল ব্লাড, এখন আপনি ফাস্ট করছেন, ফাস্টিং বা স্টারভেশনে আছেন, এখন এই সময় আপনি খাচ্ছেন না, যেহেতু আপনি রোজা রেখেছেন বা আপনি উপোস করছেন, সো আপনার হচ্ছে আপনি খাচ্ছেন না, সেই সময় আপনার বডিতে যে প্রোটিনস আর ফ্যাটস গুলো আছে বা ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, এদের মাধ্যমে আপনার বডিকে গ্লুকোজ প্রডিউস দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নর্মাল রাখে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্লুকোনিওজেনেসিস। তাছাড়াও এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে ডিসপোজাল হয়ে যায়, আর গ্লিসারলকেও নর্মাল স্ট্যাট রাখতে পারে, মানে ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে না, ল্যাকটিক অ্যাসিড ডিসপোজ করতে হেল্প করে, প্লাস গ্লিসারলকেও নর্মাল রাখতে হেল্প করে। সো এটা হলো গ্লুকোনিওজেনেসিসের ইম্পর্টেন্ট। তারপর একটা কোয়েশ্চেন আছে যে হোয়াট ইউ মিন বাই গ্লাইকোজেনেসিস এন্ড গ্লাইকোজানোলাইসিস। গ্লাইকোজেনেসিস কোনটা, গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, দ্য প্রসেস বাই হুইচ গ্লুকোজ ইজ by the process by which glycogen is produced from glucose is called
গ্লাইকোজেনেসিস অ্যান্ড যদি আপনার গ্লাইকোজেনোলাইসিস কোনটা, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ গ্লাইকোজেন ইজ প্রডিউসড, না গ্লুকোজ ইজ প্রডিউসড ফ্রম গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লাইকোজেনের ক্যাটাবলিজমের মাধ্যমে গ্লুকোজ প্রডিউস হচ্ছে, দ্যাটস কল্ড গ্লাইকোজেনোলাইসিস। তারপর আপনার একটা কোয়েশ্চেন আসে যে ডিফারেন্সিয়েট লিভার গ্লাইকোজেন ফ্রম মাসল গ্লাইকোজেন। লিভার গ্লাইকোজেন কি? লিভার গ্লাইকোজেনে আপনার হচ্ছে যে আপনার লিভারে যে গ্লাইকোজেনটা থাকে সেখানে আপনার হচ্ছে যে গ্লুকোজ 1 ফসফেট থাকবে সেখানে মেজর প্রোডাক্ট, আর লিভারে ফ্রি গ্লুকোজ মেজর প্রোডাক্ট, আর মাসলে হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। তারপর লিভারে হচ্ছে আপনার গ্লুকাগন স্টিমুলেট করে, মাসলে স্টিমুলেট করে না। আবার লিভারে হচ্ছে যে আপনার মাসলে বা ক্যাটেকোলামাইন মেজরলি স্টিমুলেট করে, লিভারে করে না। তারপর মাসল গ্লাইকোজেনোলাইসিসে কি হয়, এএমপি দ্বারা স্টিমুলেট হয়, লিভার হচ্ছে নো ইফেক্ট। তারপর ফ্রি গ্লুকোজ হচ্ছে মাসল গ্লাইকোজেনোলাইসিসে কোনো ইফেক্ট করে না, বাট লিভারে হচ্ছে ইনহিবিট করে। এরকম করে পারপাস ফাইনালি যে লিভার গ্লাইকোজেনের পারপাস কি, এরা হচ্ছে ব্লাডের গ্লুকোজ লেভেল কনসেন্ট্রেশনটা মেইনটেইন করে। আর মাসল গ্লাইকোজেনের ফাংশন কি, এরা হচ্ছে মাসলকে এনার্জি সাপ্লাই দেয়। Okay, so factors like regulating glycogen metabolism, তাহলে এই যে রেগুলেশন অফ গ্লাইকোজেন মেটাবলিজম আপনি খুব সুন্দর করে লিখে ফেলবেন। ওখানে হচ্ছে যে দুই ধরনের রেগুলেশন আছে। একটা হচ্ছে কোভ্যালেন্ট মডিফিকেশন অফ রেট লিমিটিং এনজাইম অফ বাই হরমোন, যেমন ইনসুলিন, গ্লুকাগন, ক্যাটেকোলামাইন। এরা আপনার কিভাবে কোভ্যালেন্ট মডিফিকেশন করবে, এরা যদি ওয়েল ফেড স্টেটে হয় তাহলে ইনসুলিন সিক্রেশন বেড়ে যাবে, গ্লুকাগন সিক্রেশন কমে যাবে, তখন ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিসটা বাড়াবে আর গ্লাইকোজেন ফসফোরাইলেসিস ইনহিবিট করবে। আবার যদি আপনার ফাস্টিং হয় বা রোজার সময় হয় তাহলে ইনসুলিন সিক্রেশনটা কমে যাবে আর গ্লুকাগন আর ক্যাটেকোলামিন সিক্রেশন বেড়ে যাবে। এরা তখন কি করবে, গ্লাইকোজেন ফসফোরাইলেজকে ইনক্রিজ করবে, যারা গ্লাইকোজেনকে ভাঙবে আর ইনহিবিট করবে গ্লাইকোজেন সিনথেস এনজাইমকে। এটা হচ্ছে আপনার কোভ্যালেন্ট মডিফিকেশন। আরেকটা রেগুলেশন হচ্ছে অ্যালোস্টেরিক রেগুলেশন অফ রেট লিমিটিং এনজাইমস বাই ফ্রি গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, এটিপি, এমপি, ক্যালসিয়াম। এরা কি হবে, এরা হচ্ছে হাই কনসেন্ট্রেশন যদি হয় গ্লুকোজ 6 ফসফেটের, তাহলে এরা হচ্ছে গ্লাইকোজেন সিনথেসকে স্টিমুলেট করবে যাতে গ্লুকোজ 6 ফসফেট গুলো তাড়াতাড়ি যাতে গ্লাইকোজেন হয়ে যায়। আর যদি হাই কনসেন্ট্রেশন হয় সেলুলার এএমপির, তখন তারা গ্লাইকোজেন ফসফোরাইলেসকে হচ্ছে যে মাসেলের গ্লাইকোজেন ফসফোরাইলেসকে স্টিমুলেট দিবে যাতে ওরা তাড়াতাড়ি ভেঙে এএমপির ডিমান্ডটাকে পূরণ করে। আরেকটা হচ্ছে ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটাও স্টিমুলেট করে কাকে, গ্লাইকোজেন ফসফোরাইলেজকে, হুইচ সিনক্রোনাইজেস উইথ মাসল কন্ট্রাকশনের সাথে সেটা সিনক্রোনাইজ করে। তো এভাবে এগুলো হচ্ছে গ্লাইকোজেন মেটাবলিজমের রেগুলেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর ডিসকাস দ্য গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার। লিভারের গ্লুকোস্ট্যাটিক ফাংশন কি, লিভারের গ্লুকোস্ট্যাটিক ফাংশন হচ্ছে আপনার লিভারের রোলটা, লিভার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন কিভাবে মেনটেন করে, যখন হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায় অর্থাৎ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন গ্লাইকোজেনেসিস অকার টু রিডিউস, লিভারে গ্লাইকোজেনেসিস হয় যার মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় এবং লিভারে গ্লাইকোজেনগুলো জমা থাকে। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হলে কি হলে, যেমন ফাস্টিং এ বা আপনার হচ্ছে যে স্টারভেশনে, তখন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস অকার হয় লিভারে, যার মাধ্যমে তারা হচ্ছে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে ব্যাক টু নর্মালে নিয়ে আসে। তো এভাবে হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে একদমই 12 থেকে 24 ঘন্টা হয়ে যায় তখন লিভারের যে ফাস্টিং গ্লাইকোজেনটা হচ্ছে সেটা একদমই কমে যায়। তো এভাবে করে লিভার কি করে, গ্লুকোস্ট্যাটিক ফাংশন কেন বলা হয়, গ্লুকোজকে স্ট্যাটিক রাখে বা স্থির রাখে, এভাবে লিভার ব্লাড গ্লুকোজকে স্থির রাখতে পারে। তারপর হাউ পাইরুভেট অ্যান্ড ল্যাকটেট ফর্ম ফ্রম গ্লুকোজ, এটা হচ্ছে আপনার পুরো গ্লাইকোলাইসিসকে বলবেন, গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট হয় আর পাইরুভেট থেকেই ল্যাকটেট হয়। তাহলে আমাদের গ্লাইকো শেষ, কার্বোহাইড্রেট মেটাবলিজম না আরেকটু আছে। সো আপনার কিছু একটা আছে যে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, মানে গ্লাইকোজেন যারা স্টোর করতে পারে না তাদের কিছু ডিজিজ দেখা যায়। এই ডিজিজ গুলো হচ্ছে আপনার এখানে লিখতে হবে যে এরা হচ্ছে গ্লাইকোজেন স্টোর করতে পারে না। তারপর আপনার হচ্ছে আরেকটা কোশ্চেন কি, ল্যাকটিক অ্যাসিড সাইকেল। ল্যাকটিক অ্যাসিড সাইকেল কোনটা, ল্যাকটিক অ্যাসিড সাইকেল হলো সরি হ্যালো
জি, জি, সরি। সো আমরা পড়ছিলাম কোনটা? ল্যাকটিক অ্যাসিড সাইকেল। সো ল্যাকটিক অ্যাসিড সাইকেল হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হবে, ল্যাকটিক অ্যাসিড থেকে আবার পাইরুভেট ফর্ম হবে। সো আমরা পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড থেকে আবার পাইরুভেট ফর্ম করা এই সাইকেলটাকে বলি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সাইকেল। আরেকটা হচ্ছে আমরা দেখলাম কি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস আপনি যখন লিখবেন তখন কিভাবে লিখবেন? শুরুতে আপনি গ্লুকোনিওজেনেসিসের সংজ্ঞাটা দিবেন। সংজ্ঞাটা দেওয়ার পর আপনার গ্লুকোনিওজেনেসিসে আপনার হচ্ছে কি করবেন? হচ্ছে যে এই স্যালাইন ফিচার্স গুলো লিখবেন। স্যালাইন ফিচার্স গুলো লিখে গ্লুকোনাইজেনেসিসের 1 2 3 4 করে আপনি হচ্ছে যে স্টেপ গুলো দিতে পারেন, নাও দিতে পারেন এবং ফাইনালি অবভিয়াসলি ইম্পর্টেন্সটা দিয়ে শেষ করে দিবেন। তারপর কমন মেটাবলিক পাথওয়ে আমরা অলরেডি বলে ফেলেছি। টিসিএ হচ্ছে টিসিএ সাইকেল হচ্ছে কমন মেটাবলিক পাথওয়েজ এবং ওটা কিভাবে লিখবেন আপনি একটা ছক করে লিখতে পারেন। কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে যে লিপিডের ক্ষেত্রে কোনটাকে কিভাবে হয় এটা কমন মেটাবলিক পাথ হলো। আর এইচএমপি শান্ট আপনি শুরুতে স্যালাইন ফিচার্স গুলো দিলেন, আপনার ইচ্ছা হলে আপনি হচ্ছে যে স্টেপসটা দিলেন আর ফাইনালি ইম্পর্টেন্স দিয়ে শেষ করে দিবেন। সো আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম শেষ। আমরা তাহলে ফ্যাট মেটাবলিজম পড়বো। সো ফ্যাট মেটাবলিজমে কি হয়? ফ্যাট মেটাবলিজমে হচ্ছে ফার্স্টে হলো ডিফাইন অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন বা হচ্ছে আপনার বিটা অক্সিডেশন। তো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড আপনি কিভাবে ডিফাইন করবেন? যে it is a process by which fatty acid is oxidized in beta carbon মানে beta carbon position এটা oxidized হবে and produce acetyl CoA that is called beta oxidation of fatty acid ঠিক আছে। তারপর describe beta oxidation of fatty acid or show the reaction। ওই যে রিঅ্যাকশন হচ্ছে তিনটা স্টেজে হয়। একটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, একটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অ্যাসাইল কোয়ে বাই ফ্যাটি অক্সিডেজ এটা একটা স্টেজ। আর একটা হচ্ছে আপনার দুইটা স্টেজ, সরি এই দুইটা স্টেজের মধ্যে আবার লাস্ট স্টেজে চারটা স্টেপ আছে। একটা অক্সিডেশন, হাইড্রেশন, অক্সিডেশন আর ক্লিভেজ অফ টার্মিনাল টু কার্বন টু প্রডিউস অ্যাসিটাইল কোয়ে। আপনি সুন্দর করে অক্সিডেশনটা দেখালেন, তারপর হাইড্রেশনটা দেখালেন, তারপর আবার অক্সিডেশন, তারপর ক্লিভেজটা দেখায়, ওই চারটা আকারেই এটার আনসার করা যাবে। তারপর আবার শো দ্য এটিপি জেনারেশন অফ বিটা অক্সিডেশন অফ 18 কার্বন ফ্যাটি অ্যাসিড। তাহলে 18 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়? যদি হচ্ছে আপনার 18 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে কয়টা তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, কয়টা হচ্ছে আপনার FADH2H তৈরি হবে আর কয়টা NAD2H তৈরি হবে। তাহলে যদি আপনার হচ্ছে যে বিটা অক্সিডেশন যদি 16 কার্বন, হ্যাঁ যদি 18টা কার্বন হয় তাহলে 9টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আর 9টা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আপনার 8টা সাইকেল অফ বিটা বিটা অক্সিডেশন হবে, তখন 8টা করে FAD2H আর NAD2H তৈরি হবে। সেই FAD2H NAD2H বিটা অক্সিডেশন সবার এটিপি যদি আপনি যোগ দিয়ে দিলেন অ্যাসিটাইল কোয়ে, দেন টোটাল, কিন্তু এখানে আবার এই দুইটা এক্সপেন্ড করছি আমরা এটিপি, দুইটা এক্সটিপি লেগেছে, দেন টোটাল যে হচ্ছে আপনার নেট যে এটিপি প্রোডাকশনটা হবে সেটাই হবে আপনার এখানে রেজাল্ট। এটা জাস্ট ম্যাথ করে দেখালেই হয়ে যাবে। তারপর আপনার কি কোশ্চেন আছে একটু দেখি। নেম দ্য কিটোন বডিজ। কিটোন বডি কয়টা আছে? কিটোন বডি তিনটা আছে। তিনটা কিটোন বডির নেম বলে ফেলবেন। অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন আর বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। সো কিটোজেনেসিস মানে কি? কিটোজেনেসিস মানে হচ্ছে দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যাসিটাইল কিটোন বডিজ আর প্রডিউসড ফ্রম অ্যাসিটাইল কোয়ে। সো এটা হচ্ছে কিটোন বডি অ্যাসিটাইল কোয়ে। সো আপনার এটা হলো হোয়াট দিস ইজ হোয়াট কিটোজেনেসিস ইজ। তারপর হচ্ছে স্টেট দ্য কিটোজেনেসিস এন্ড মেনশন দ্য ইউটিলাইজেশন অফ কিটোন বডি। তাহলে স্টেট দ্য কিটোজেনেসিস মানে কি? ওই যে কিটোজেনেসিসের ডেফিনিশন দিবেন, তারপর ইউটিলাইজেশন অফ কিটোন বডিজ। কিটোন বডিজ কোথায় কোথায় আপনি ইউটিলাইজ করেন অ্যাকচুয়ালি? সো কিটোন বডিজের আপনার ইউটিলাইজেশন হয় যেমন আপনার হচ্ছে যে ওই যে কিটো আপনার যে কিটোন বডিজ এর আপনি হচ্ছে কোথায় কোথায় ইউজ করলেন, যেমন আপনি কিটোন বডিজ দিয়ে কিটোন বডিজ যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কি হয়? আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, প্রলং স্টারভেশন, তারপর পারসিস্টেন্ট ভমিটিং, ক্রনিক অ্যালকোহলিজম, হাইপারমেন্স গ্র্যাভিডোরাম। মানে আলটিমেটলি আপনার যে অ্যাসিটাইল কোয়ের হচ্ছে এই কিটোন বডিটা এতগুলো কিছু তৈরি করে। কারণ এটা অ্যাকচুয়ালি কি করে, এটার ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ metabolic fuel in fasting and starvation for neuron and muscle। নিউরন অ্যান্ড মাসলের মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে। তারপর এক্সেস যদি হয় তাহলে কিটো অ্যাসিডোসিস হয়ে যায়। সো এইভাবে করে আপনার
কিটোন বডিজটা আপনার বডিতে ইউজ হয়। তারপর আবার কিটোসিস, কিটোসিস মানে কি কিটোন বডিজ ভাঙা। সো কিটোসিস আপনার কখন হবে, কিটোন বডিজ গুলো যখন আপনার হলো হবে, আর কিটোসিস মিনস সাইমালটেনাস অকারেন্স অফ কিটোনেমিয়া উইথ কিটোনিউরিয়া। যখন কিটোনিউরিয়া হবে, কিটোনিউরিয়া মানে কি, কিটোনেমিয়া মানে হচ্ছে কিটোন বডি কনসেন্ট্রেশন ইন ব্লাড মোর দেন নর্মাল, মানে ব্লাডে কিটোন বডি কনসেন্ট্রেশন যদি মোর দেন নর্মাল হয় তখন সেটাকে বলা হয় কিটোনেমিয়া। আর কিটোনিউরিয়া কোনটা, যেটা ইউরিনে কিটোন বডিজ যদি পাস করে তাহলে সেটাকে হবে কিটোনিউরিয়া। সো এই দুইটা মিলে যে কিটোন সাইমালটেনিয়াস অকারেন্স অফ কিটোনেমিয়া প্লাস কিটোসিস মানে কিটোনিউরিয়া ইজ কল্ড কিটোসিস। সো দ্যাটস কল্ড কিটোসিস। আর কজেস অফ কিটোসিস কি, কিটোসিস কি কি কারণে হইতে পারে। So আপনার কিটোসিস হচ্ছে আপনার ব্লাডের হচ্ছে যে আপনার অ্যাসিড কিটো অ্যাসিডোসিস হইতে পারে, মানে এক্সেস কিটোন বডি প্রডিউস হতে পারে ব্লাডে, তখন আপনার কি হলো কিটোসিস হতে পারে। কিটোজেনিক কিছু তারপর কিছু কিটোজেনিক সাবস্টেন্স আছে যেমন ফ্রি ফ্যাটি অ্যাসিড, মানে ফ্যাট বেশি করে খেলে কিটোসিস হতে পারে। তারপর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে, ওগুলো বেশি করে খেলে কিটোসিস হতে পারে। সো দিস আর দ্য কজেস অফ কিটোসিস, রাইট। সো তারপর আপনার হচ্ছে যে আবার আরো আরো কজ আছে, যদি কিছু ক্লিনিক্যাল কজ আছে। ক্লিনিক্যাল কজ কি, আনকন্ট্রোল ডায়াবেটিস mellitus, পারসিস্টেন্ট ভমিটিং, hyperemus gravidarum, তারপর prolonged starvation, chronic alcoholism, these are the causes of ketosis। তারপর কিটোসিস যখন হবে তখন আপনাকে হ্যাঁ এই কোশ্চেনটা আসতে পারে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট যে ওয়াই কিটোসিস ইজ ডেভেলপড ইন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। এখানে একটা আপনার ফ্লো চার্ট দিয়ে লিখতে হবে যে ফার্স্টে ডায়াবেটিস মেলাইটাস হবে তখন কি হয়, তখন ইনসুলিন কমে যায়। ইনসুলিন কমে গেলে কি হয়, গ্লুকোজ গুলো সেলে এন্ট্রি করতে পারে না, তখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কমে যায়, তখন টিসিএ সাইকেল কমে যায়, তখন কি হয় অ্যাসিটাইল কোয়েল গুলো জমে জমে থেকে যায়, ওদের ক্যাটাবলিজম হয় না। আবার হলো ইনসুলিন কমে গেলে হরমোন সেন্সিটিভ লাইপেজ বা লিপোপ্রোটিন লিপোলাইসিস অ্যাডিপোজ টিস্যুকে করে, তখন আপনার এক্সেস ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রডিউস হয়, ওরাও ইনক্রিজ বিটা অক্সিডেশন হয়, অ্যাসিটাইল কোয়ে অনেক বেশি বেড়ে যায়। আবার ইনসুলিন কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সেই জন্য সাপ্রেশন অফ গ্লুকোনিওজেনেসিস, মানে এগুলো যা যাবতীয় কাজের সমস্ত কি হলো অ্যাকুমুলেশন অফ অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে যখন অ্যাকুমুলেশন হয় তখন অ্যাক্সেলারেটেড কিটোজেনেসিস হয়, দেন ওখান থেকে কিটোসিস হয়ে যায়। সো দিজ আর এইভাবে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থেকে কিটোসিস ডেভেলপড করে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে নেম দা লিপোপ্রোটিন। আমরা এখানে হচ্ছে যে আপনার যেটা ইসে কি বলে আপনার আমরা যেটা লিপিডের যে মেটাবলিজম পড়ছি ওখানে কিন্তু লিপোপ্রোটিন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো আপনার লিপোপ্রোটিন হচ্ছে কয়টা আছে আমাদের, লিপোপ্রোটিন আছে আমাদের কয়টা, চারটা না, কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল আর এইচডিএল। সো নেম দা লিপোপ্রোটিন হলে আপনি এভাবেই লিখবেন যে নেম দা লিপোপ্রোটিন, কাইলোমাইক্রন, এলডিএল, ভিএলডিএল আর এইচডিএল। তারপরে আমরা এখানে কি বলছি, গিভ দ্য মেটাবলিজম অফ এলডিএল অ্যান্ড ইটস অ্যাডভার্স ইফেক্ট অফ হেলথ। যখন আপনার এই মেটাবলিজম অফ এলডিএল হবে তখন আপনাকে শুরু থেকে দিতে হবে স্যালাইন ফিচার্সটা দিতে হবে, অরিজিন কোথায়, এটার অরিজিন হচ্ছে প্লাজমায়, আইডিএল থেকে অরিজিন হয়, কম্পোজিশন কি, অ্যাপোপ্রোটিন 20% আর লিপিড 80%, ম্যাচুরেশন, আইডিয়ালটা কখন এলডিএল এ ম্যাচিউরড হয় সেটা, তারপরে এটা কোর্স কি, প্লাজমা থেকে লিভারে যায়, লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে যায়, এবং ফাইনালি এটা কি করে 70% লিভারে ক্যাটাবলিজম হয় আর 30% পেরিফেরিতে যায়, পেরিফেরিতে যায় এটা জমে থাকে। তো আপনাকে একটু চার্ট দিয়ে যে কোথায় এইচডিএল থেকে আইডিএল হলো, আইডিএল থেকে এলডিএল হলো, এলডিএল এর ম্যাচুরেশন পর এলডিএলটা আপনার পেরিফেরিতে গেল, লিভারে গেল, লিভারে যেটা এলডিএল এর তারপর কি মেটাবলিজমটা কি হলো, অক্সিডাইজড হলো, দেন ম্যাক্রোফেজ এসে ফোম সেলগুলো এলডিএল কে দুই ভাবে ঘিরে দিল, দেন ফাইনালি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয়। সো এইটা হচ্ছে আপনার তাহলে এটার অ্যাডভার্স ইফেক্ট কি হেলথের উপর, এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্লাকটা তৈরি হচ্ছে, এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা কি করতেছে, এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে বডিতে আপনার করছে যে আপনার কোলেস্টেরল, মানে এলডিএল যেহেতু হচ্ছে আপনার ভিএলডিএল এইচডিএল থেকে কোলেস্টেরল নিয়ে বডিতে হচ্ছে যে আপনার পেরিফেরিতে কোলেস্টেরল জমা করতেছে এবং অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি করছে, এটা আলটিমেটলি হার্ট অ্যাটাক আর অন্যান্য যে আপনার ডিসঅর্ডার গুলো, যারা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার সিভিডি সিএডি এইগুলো বৃদ্ধি করছে, মানে এইভাবে এলডিএল অ্যাকচুয়ালি অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসকে অ্যাক্সিলারেট করতেছে।
So these are the adverse effect of LDL. তারপর দেখি write down the energetics of beta oxidation of 20 carbon fatty acid। আমি একটু আগে 18 কার্বনের কথাটা বলেছি, ওটা আপনার জাস্ট 20 কার্বন করে এটা লিখে ফেলবেন। তারপর give a short overview of pathways for production of ATP from palmitic acid। palmitic acid হচ্ছে আপনার যে ফ্যাটি অ্যাসিড থেকে আপনার এটিপি তৈরি করা, মানে বিটা অক্সিডেশনটা আপনি এখানে এই শর্ট ওভারভিউটা লিখবেন, তাহলে বিটা অক্সিডেশনের ফুল প্রসিডিউরটা আপনাকে লিখতে হবে। রাইট ডাউন দ্য অরিজিন অফ কিটোন বডিজ। অরিজিন অফ কিটোন বডিজ মানে কি, আমরা যে কিটোন বডিজ আমরা কোথা থেকে তৈরি করলাম, কিটোন বডিজ তৈরি করার ইটা আপনার কি মনে আছে আপনাদের? কিটোন বডিজ তৈরির প্রসেসটা, কিটোন বডিজ তৈরির প্রসেসটা ছিল কি কিটোজেনেসিস, রাইট? সো কিটোজেনেসিসটা কোথা থেকে তৈরি হচ্ছে? একদম আপনার অ্যাসিটাইল কোয়ে, অরিজিন হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডিজ তৈরি। অ্যাসিটাইল কোয়ে, তারপর এইচএমজি কোয়ে হবে, ওখান থেকে অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড হবে, তারপর অ্যাসিটোন আর বিটা হাইড্রোক্সিবিউটাইল। তারপর হোয়াট ইজ কিটো অ্যাসিডোসিস বলেছি। কিটো অ্যাসিডোসিস হচ্ছে যে আপনার কিটো আপনার কি কিটোন বডির পরিমাণ বেড়ে যাওয়া বডিতে, যে অ্যাসিডোসিস ডিউ টু এক্সেস কিটোন বডি ইন ব্লাড। সো কিটো অ্যাসিডোসিস ইজ অ্যাকম্পানিড বাই কিটোসিস। আর কজেস অফ কিটো অ্যাসিডোসিস ওই যে আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাটাস প্রোলং স্টারভেশন পারসিস্টেন্ট ভমিটিং, ওগুলোই লিখবেন। আর ইউটিলাইজ কি হয়, মানে এটা হচ্ছে কিভাবে ইউজ হয়, যে আপনার কিটোন বডিজগুলো অ্যাকচুয়ালি একটা মেটাবলিক ফুয়েল, এবং এটা ফাইনালি হচ্ছে স্টারভেশনের সময় নিউরন অ্যান্ড মাসলকে হেল্প করে। আরেকটা শর্ট নোট আছে, এটা হচ্ছে কার্নিটিন শাটল মেকানিজম। এটা আপনার খুব ইম্পর্টেন্ট। এটা ইসের ক্ষেত্রে কি বলে আপনার বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। এখানে কি হয় অ্যাকচুয়ালি, এখানে আপনার যখন ফ্যাটি অ্যাসিডটা অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডটা যখন মাইটোকন্ড্রিয়া এন্ট্রি করে, তো ফ্যাটি অ্যাসিড কোয়ে অ্যাকচুয়ালি অনেক বড়, তো ফ্যাটি অ্যাসিড কোয়ে হচ্ছে এত বড় যে ওটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনকে ক্রস করতে পারে না। তো কার্নিটিন শাটল মেটাবলিজম হচ্ছে এই ট্রান্সলোকেশনে হেল্প করে, যে এই ফ্যাটি অ্যাসিড কোয়েকে আমি মাইটোকন্ড্রিয়াল বাইরের মেমব্রেন থেকে ভেতরে ঢোকাবো। এই ক্ষেত্রে এরা কেমিক্যালি টার্নিটিন কি জিনিস, কার্নিটিন কি জিনিস? ইট ইজ এ বিউটাইরেটেড ডেরাইভড সিনথেসাইজ ফ্রম মিথিওনিন অ্যান্ড লাইসিন। এরা হচ্ছে শাটলস বিটুইন সাইটোপ্লাজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া টু ট্রান্সলোকেট ফ্যাটি অ্যাসিড থ্রু 4 স্টেপ। 4টা স্টেপের মাধ্যমে করে। একটা হচ্ছে ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপকে ফার্স্ট এর করে, তারপর ট্রান্সলোকেশন অফ অ্যাসাইল কার্নিটিন, মানে অ্যাসিটাইল গ্রুপকে হচ্ছে আপনার ফ্যাটি অ্যাসাইল কোয়ের কার্নিটিনের সাথে অ্যাসাইল কার্নিটিন ফর্ম করে। তারপরে অ্যাসাইল কার্নিটিনটাকে অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে ট্রান্সফার করে। দেন অ্যাসাইল কার্নিটিন থেকে ওখানে যে ফ্যাটি অ্যাসিড থাকে ওর সাথে ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসাইল কোয়ে বানায়, আর কার্নিটিনটা আলাদা করে আবার বের হয়ে সাইটোপ্লাজমে চলে যায়। তো আপনি যখন এটা শর্ট নোট লিখবেন, আপনি এভাবে লিখবেন। আপনি যখন প্রথমে একটু সংজ্ঞা দিবেন, হোয়াট ইজ কার্নিটিন শাটল মেটাবলিজম, কার্নিটিন কি জিনিস, এটা লেখার পর আপনি যখন প্রসেসটা স্টেপগুলো লিখবেন আর ছবিটা আঁকায় দিবেন। দ্যাটস ইট। আপনি ছোট করে একটা ইম্পর্টেন্স দিতে পারেন যে বিটা অক্সিডেশনের সময় যদি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ফ্যাটি অ্যাসিড না ঢুকে তাহলে অক্সিডেশনটা হয় না। দ্যাটস ওয়াই দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। এভাবে করে আপনি ইম্পর্টেন্স দিয়ে শর্ট নোটটা শেষ করতে পারেন। তারপর আমরা দেখি আমাদেরকে আর আজকে কোনো ক্লাস আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? না, আমাদের আজকের ক্লাস তাহলে আল্লাহ রহমতে এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং মেটাবলিজম, কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজম থেকে কোনো কোয়েশ্চেন আসলে আশা করি আপনারা সেটা খুব সুন্দর করে আনসার করতে পারবেন। আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস যেটা হবে রিটেন সেশন, সেই ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।